আমরা শিখব পেশির ক্রিয়া, মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা, টেন্ডন ও লিগামেন্ট, এবং আমরা দুটো রোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিস। আসো এবার আমরা মূল আলোচনায় যাই। আমরা এর আগের দিন অস্থি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, তরুণাস্থি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা পেশি নিয়ে একটু আলোচনা করি। পেশি আমাদের শরীরের অন্যতম একটা যোজক কলা, যা তুলনামূলকভাবে অস্থি এবং তরুণাস্থির তুলনায় নরম। অস্থি এবং তরুণাস্থির তুলনায় ভিন্ন এই যোজক কলার প্রধান কাজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ চালনায় সাহায্য করা। এছাড়াও এরা অঙ্গ বিন্যাস, ভারসাম্য এবং আমাদের শরীরের অবয়ব দানে মূল ভূমিকা পালন করে। এবাদেও পেশির আরো অনেক কাজ রয়েছে, যেমন কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে এরা দেহের একটা নির্দিষ্ট আকার প্রদান করে। এবং এর বাদেও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে শিক্ষার্থীবৃন্দ আমাদের এই পেশিতন্ত্রের, সেটা হচ্ছে যখন আমরা অধিক পরিমাণে খাবার খাই তখন আমাদের পরিপাক অবশিষ্ট যে গ্লুকোজগুলো রয়েছে সেগুলোকে তাদের কোষের মধ্যে গ্লাইকোজেন রূপে জমা রাখে। এই গ্লাইকোজেনটা আমরা যখন অনেক সময় না খেয়ে থাকি এবং আমাদের শরীরে যখন গ্লুকোজের ঘাটতি দেখা যায়, তখন এই গ্লাইকোজেনটা ভেঙে গিয়ে ছোট ছোট গ্লুকোজে পরিণত হয় এবং এটা আমাদের শরীরের সেই ক্রান্তিকালটা পার করতে সাহায্য করে। এজন্য আমরা পেশির কাছে অনেকটা দায়ী। এছাড়াও তোমরা দেখবে যে আমরা যখন হঠাৎ করে অনেক জোরে দৌড়াতে শুরু করি, তখন পেশি তার এই গ্লাইকোজেনটা ভেঙে খুব দ্রুত গতিতে গ্লুকোজ তৈরি করে এবং গ্লুকোজ থেকে অবাধ শ্বসন প্রক্রিয়ায় খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে, এবং যার ফলে আমরা হঠাৎ করে অনেক বেশি গতি বৃদ্ধি করতে সক্ষম হই। তাহলে এটা আমাদের পেশির একটা গুরুত্বপূর্ণ কাজ যে সে গ্লাইকোজেন তৈরি করে। এবারেও আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পেশি রয়েছে, যেটাকে আমরা বলতে পারি আমাদের শরীরের প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এটা আমাদের শরীরের অন্যান্য পেশিগুলোর তুলনায় একটু আলাদা, তাই এর কাজও একটু আলাদা। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু কখনো আমাদের হাত চালাই, আবার কখনো আমাদের হাত বন্ধ করে রাখি, কিন্তু আমাদের হৃৎপিণ্ড কিন্তু কখনোই বন্ধ হয় না। এটা সেই জন্মের প্রথম থেকে আসে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই হৃৎপিণ্ড কিন্তু তার কাজ করে যাবে, এবং এটা একটা ছন্দময় প্রক্রিয়ার মাধ্যমে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এই ছন্দময় প্রক্রিয়ার মাধ্যমে তার কাজটা সে করে যাবে। এই ক্ষেত্রে আমরা হৃৎপেশির কাছে দায়ী। তাহলে হৃৎপেশির বিশেষ কাজটা হচ্ছে হৃৎপেশি স্পন্দন এবং রক্ত সঞ্চালনে বড় একটা ভূমিকা পালন করে। এ হচ্ছে আমাদের পেশির কাজ। এবারে আমাদের আলোচনা আমরা আরেকটু সামনে আগায় যাই। আমরা এবার যখন পেশি সম্বন্ধে জানলাম এবং গত পাঠে আমরা যখন অস্থি সম্বন্ধে জানলাম, এবার এ দুটোর মধ্যে সমন্বয় করে আমাদের দেহ কিভাবে চলনে ভূমিকা পালন করে সেটা আমরা আজকে পরিষ্কার হব। আমাদের দেহের চলন আসলে একটা জটিল প্রক্রিয়া। এটা পেশি এবং অস্থির সমন্বয়ের মাধ্যমেই তার কাজ সম্পাদন করে। উদাহরণস্বরূপ আমাদের হাত, আমাদের হাতে একদিকে যেমন অস্থি রয়েছে, ঠিক একইভাবে রয়েছে পেশি। আমাদের হাতের অস্থি হচ্ছে হিউমেরাস, তার নিচের অস্থি হচ্ছে রেডিয়াস আলনা। এ বাদে আমাদের হাতের তালুতেও কিছু অস্থি রয়েছে, কবজিতেও কিছু অস্থি রয়েছে। এর উপর আমাদের একটা মাংসের বা আমাদের মাংসপেশির একটা লেয়ার রয়েছে। এইটা হচ্ছে আমাদের পেশির লেয়ার। এই মাংসপেশির লেয়ারের উপরের দিকে হিউমেরাসের সাথে সামনের দিকে যে পেশিটা থাকে, সেই সামনের দিকে পেশিটা, এটার নাম হচ্ছে বাইসেপস, আর পিছনের দিকে যে পেশিটা থাকে সেটার নাম হচ্ছে ট্রাইসেপস। আমরা বাইসেপস এবং ট্রাইসেপস এই দুটোর আন্তঃক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা হাতকে ফ্লেকশন করতেছি, কিভাবে এক্সটেনশন করতেছি, এইটা আজকে আমরা শিখব। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের বাইসেপস, ট্রাইসেপস, এর মাঝখানে রয়েছে হিউমেরাস, এবং সামনে যে অস্থি দুটো রয়েছে আমাদের বাহুর অস্থি, সেটার নাম হচ্ছে, ভিতরেরটার নাম হচ্ছে আলনা এবং বাইরের অস্থির নাম হচ্ছে রেডিয়াস। আর আমাদের উপরের ঊর্ধ্ববাহুর অস্থির নাম হচ্ছে, আগে আমরা জানলাম সেটা হচ্ছে হিউমেরাস। তো আমাদের বাইসেপস পেশিটা আমাদের হিউমেরাস থেকে কনুই সন্ধি বা এলবো জয়েন্ট পার করে আমাদের নিম্ন বাহুর রেডিয়াসে যে প্রথিত হয়।
তাহলে আমরা বাইসেপস যদি সংকুচিত হয় তাহলে কিন্তু আমাদের হাতটা উপরের দিকে উঠতে পারবে, কিন্তু আমাদের এই ঊর্ধ্ব বাহুর আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে পিছনের অংশ, যেটা হচ্ছে আমরা সেই অংশের মাসলটার নাম আমরা বলছি ট্রাইসেপস। তাহলে এদের মধ্যে একটা সমন্বয় দরকার। বাইসেপসও যদি বলে আমি এখন কাজ করব আর ট্রাইসেপসও যদি বলে আমি এখন কাজ করব, দুজন যদি একই সময়ে কাজ করা শুরু করে তাহলে কিন্তু আমাদের হাতটা সোজা হয়ে থাকবে এবং আমরা আমাদের লক্ষ্য সাধন করতে পারবো না। তাই এদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে কাজটা সম্পাদন হয়। কিভাবে হয়? কোনো উত্তেজনা যখন আমাদের বাইসেপস মাসলে এসে পৌঁছায় তখন এটা সংকুচিত হয়। একদম একই সময়ে এর অপোজিট যে মাসলটা আছে আমাদের পিছনের কম্পার্টমেন্টের, সেই মাসলটার নাম হচ্ছে ট্রাইসেপস, সে তখন স্লথ হয় এবং সে পিছন দিক দিয়ে যে আমাদের নিম্ন বাহুর অস্থির সাথে মিলিত হয় সেটাকে সে লুজ বা স্লথ করে দেয়, যার ফলে বাইসেপস তার কাজটা সম্পাদন করতে পারে এবং হাতটাকে তার কাছে নিয়ে আসতে পারে। তোমরা এই চিত্রের মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে বাইসেপস তার কাজটা করতে পারতেছে, কারণ বাইসেপস আলনা এবং রেডিয়াসকে টান দিতে পারছে এবং সে তাকে কাছে নিয়ে আসছে, যার ফলে হাতটা সংকুচিত হয়েছে। কার সহায়তায়? ট্রাইসেপসের সহায়তায়, কারণ সে তখন স্লথ হয়েছিল। এরপরে যখন বাইসেপস তার উত্তেজনা শেষ হয়ে যায় বা তার কাছে যে স্টিমুলেশনটা এসেছিল সেটা শেষ হয়, তখন বাইসেপস তার সংকোচনটা ছেড়ে দেয় এবং সে নিজে স্লথ হয়। ঠিক সেই সময় আমাদের ট্রাইসেপস সংকুচিত হয় এবং সে হাতটাকে টান দিয়ে সোজা করে ফেলে। এভাবে করে ফ্লেকশন, এক্সটেনশন এর মাধ্যমে বাইসেপস ও ট্রাইসেপসের সমন্বয়ের মাধ্যমে তারা আমাদের হাত এর সংকোচন এবং প্রসারণ এই কাজটা সম্পাদন করে। একইভাবে আমাদের পায়ের কাজও সম্পাদিত হয়। আমাদের যে কোনো ধরনের চলন এবং যে কোনো ধরনের মুভমেন্ট বা লোকোমোশনের জন্য এই পরপর পরস্পর পরিপূরক দুটো মাসলের আন্তঃক্রিয়ার মাধ্যমে আমাদের চলন বা লোকোমোশন এবং মুভমেন্ট এটা সম্ভব হয়। এবার আমরা আমাদের আলোচনার পরবর্তী অংশ টেন্ডন এবং লিগামেন্ট নিয়ে আলোচনা করব। টেন্ডন হচ্ছে আমাদের মাসলের শেষ অংশ। এটা তন্তুময় একটা যোজক কলা। এর মাতৃকা যে পদার্থ দ্বারা এর মূল দেহটা গঠিত এবং যার উপরে কোষগুলো থাকে সেটা অনেক তন্তুময় এবং নরম ফাইব্রাস, যেটাকে আমরা বলতে পারি। তো এই তন্তুগুলো পরস্পর লম্বভাবে সমান্তরালে সজ্জিত থাকে। এই পরস্পর সমান্তরালে সজ্জিত ফাইবারগুলোকে আমরা একসাথে বেঁধে আটি তৈরি করি। এরপরে এই যে একটা গুচ্ছ তৈরি হলো ফাইবারের, এই গুচ্ছগুলো অ্যারিওলা নামক টিস্যুর মাধ্যমে আরো বড় গুচ্ছে পরিণত হয়। আমরা একাধিক গুচ্ছ একসাথে যুক্ত করে আমরা আরো বড় গুচ্ছে পরিণত করি। যখন এই একাধিক গুচ্ছ একসাথে যুক্ত হলো এবং বড় একটি আটিতে পরিণত হলো, এটাকে আমরা বলবো পেরিটেন্ডিয়াম। এটাকে আমরা কি বলবো শিক্ষার্থীবৃন্দ, একটু এটা মাথায় রাখতে হবে। এটা বারবার আমাদের এমসিকিউ পরীক্ষায় আসে যে টেন্ডন যখন চারিদিক থেকে অ্যারিওলা দ্বারা আবৃত হয় তখন তাকে আমরা বলবো কি পেরিটেন্ডিয়াম। এই পেরিটেন্ডিয়াম মধ্য দিয়ে যখন অ্যারিওলার মাধ্যমে টেন্ডন আবৃত হয়, এটা একটা গাঠনিক একক রূপে কাজ করে। এভাবে করে পেরিটেন্ডিয়াম আবৃত অংশ আরেকটা পেরিটেন্ডিয়াম আবৃত অংশ অ্যারিওলা দ্বারা গঠিত। এদের মাঝখানে থাকে ফাইব্রোব্লাস্ট নামক সেল, যা টেন্ডন এর এই মাতৃকার মধ্যে ছড়ানো ছিটানো থাকে। এর মাধ্যমে পেশির টেন্ডনের গঠন সম্পন্ন হয় এবং টেন্ডন খুবই শক্ত একটা যোজক কলা। এই যোজক কলা সহজে ছিঁড়ে না বা মচকায় না বা ভেঙে যায় না, এবং এর এই শক্ত এবং ফার্মনেসটা আরো বৃদ্ধি করার জন্য এর যে প্রান্তগুলো সেগুলো পেশির সার্কোলেমায় যে যুক্ত হয় এবং এটাকে আরো স্থায়িত্ব দান করে, যার ফলে পেশি সহজে অস্থিতে পতিত হয় এবং অস্থিকে যাতে পেশি সহজে নিয়ন্ত্রণ করতে পারে সেক্ষেত্রে টেন্ডন ভূমিকা পালন করে। এরপরে আমরা লিগামেন্ট নিয়ে আলোচনা করি। লিগামেন্ট হচ্ছে অস্থি বন্ধনী। যখন আমরা একটা অস্থি সন্ধি ফর্ম করব তখন আমাদের এই অস্থি সন্ধিকে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা দেওয়ার জন্য উপরের অস্থি সন্ধি এবং নিচের অস্থি সন্ধির মধ্যে সংযোগ স্থাপনের জন্য আমাদের একটা ফাইবার ব্যবহার করতে হবে। এটাকে আমরা বলবো লিগামেন্ট। এই লিগামেন্টটা আমাদের টেন্ডনের তুলনায় অনেকাংশেই দুর্বল এবং এটা শুধুমাত্র আমাদের এই অস্থির সন্ধিকে স্থিতিশীলতা দানে প্রধান ভূমিকা পালন করে এবং এটা
প্রায় সময়ই ছিঁড়ে যায়। এটা অ্যাথলেটদের ক্ষেত্রে বা যারা খেলাধুলা করে তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। তাদের এই অস্থি সন্ধিতে চাপ পড়ার কারণে এই লিগামেন্ট গুলো ছিঁড়ে যায় এবং তাদের অপারেশনের মাধ্যমে এটা ঠিক করতে হয়। তাই এই লিগামেন্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ আমাদের শরীরের এই অস্থি সন্ধিগুলোর মুভমেন্ট এবং এটার স্টেবিলিটির জন্য। এবার আমরা দেখব যে লিগামেন্ট আসলে কিভাবে তৈরি। লিগামেন্ট আসলে পিত্ত এবং শ্বেত তন্তুময় তরুণাস্থি দিয়ে তৈরি, তবে এর মধ্যে পিত্ত তন্তুময় তরুণাস্থি হচ্ছে বেশি। পিত্ত তন্তুময় তরুণাস্থির পাশাপাশি এক্ষেত্রে ইলাস্টিন নামক এক প্রকার প্রোটিন লিগামেন্ট গঠনে ভূমিকা পালন করে, যার ফলে লিগামেন্ট ইলাস্টিসিটি লাভ করে। লিগামেন্টের এই ইলাস্টিসিটির কারণেই আমাদের অস্থিসন্ধিগুলো সহজে মুভমেন্ট করতে পারে এবং আমাদের লোকোমোশনে সাহায্য করতে পারে। লিগামেন্টের উদাহরণ আমরা দিতে পারি দরজার কবজা, যেমন দরজাকে দেয়ালের সাথে যুক্ত করে রাখে, ঠিক একইভাবে লিগামেন্ট একটা অস্থিকে আরেকটা অস্থির সাথে যুক্ত করে রাখে। দরজার কবজা দরজাকে কিন্তু একটা মুভমেন্টের রেঞ্জ দেয়, আর লিগামেন্ট আমাদের অস্থিকেও মুভমেন্টের রেঞ্জ দেয়, যার ফলে আমাদের অস্থি একটা নির্দিষ্ট দিকে মুভ করতে পারে। এবার আসো লিগামেন্টের মধ্যে আমরা কি ধরনের কোষ পাই। এক্ষেত্রেও আমরা টেন্ডনে যেরকম ফাইব্রোব্লাস্ট পেয়েছিলাম, লিগামেন্টের মধ্যেও সমান্তরালে সজ্জিত যে ফাইবারগুলো থাকে তাদের মাঝে মাঝে ফাইব্রোব্লাস্ট নামক কোষ থাকে, যা লিগামেন্টের যে প্রয়োজনীয় নিউট্রিশন এবং প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদনে মূল ভূমিকা পালন করে। এটাই ছিল আমাদের টেন্ডন এবং লিগামেন্ট নিয়ে আলোচনা। এবার আমরা দুটো রোগ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যেটা আমাদের সরাসরি কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত। এর প্রথমটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মূলত ক্যালসিয়ামের ঘাটতিজনিত রোগ এবং আমাদের মতো দেশগুলোয় এটা খুবই অহরহ দেখা যায়। পুরুষ এবং মহিলা উভয়েরই হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে পুরুষের যখন বয়স হয় এবং মেয়েদের যখন মেনোপজ হয় বা তাদের রজস্রাব বন্ধ হয়ে যায়, তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়। তাহলে আমরা প্রথমেই জেনে নেই রোগের কারণ। রোগের কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আমাদের বোনস বা অস্থিগুলোর ঘনত্ব যখন কমে যায়, অস্থিগুলো যখন অনেক বেশি ভঙ্গুর হয়ে যায়, তখন আমাদের এই অস্থিগুলো আমাদের অস্টিওপোরোসিস এই রোগের আওতায় পড়ে। এবার আমরা অস্টিওপোরোসিসের লক্ষণ জানবো। অস্টিওপোরোসিসের প্রথম লক্ষণই হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যায় এবং পুরুত্ব কমে যায়। এরপরে যেটা হচ্ছে আমাদের মাসেলগুলো, যে পেশিগুলো অস্থির সাথে যুক্ত, সেগুলো দুর্বল হয়ে পড়ে, কারণ এক্ষেত্রে তার যে অস্থিগুলো আছে তার সাথে তার সংযোগটা দুর্বল হয়ে যায়। এরপরে আমরা আরেক ধরনের লক্ষণ দেখতে পাই, সেটা হচ্ছে তাদের পিঠের দিকে ব্যথা হয়। এই সমস্যাটা মহিলা যারা এই রোগ দ্বারা আক্রান্ত হন তাদের ক্ষেত্রে বেশি হয়, যে তাদের পিঠে ব্যথা শুরু হয়। এবং আমাদের শেষ যে লক্ষণটা দেখা যায়, আমাদের অস্থির মধ্যেও ব্যথা অনুভব হয়। এই চারটা হচ্ছে আমাদের অস্টিওপোরোসিসের লক্ষণ। এবার আমরা আসো কিভাবে এটা রোগ নির্ণয় করি। আমাদের একটা প্রচলিত পরীক্ষা আছে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে বোন মিনারেল ডেনসিটি বা বিএমডি। এই পরীক্ষার মাধ্যমে আমাদের অস্থিতে খনিজ উপাদানের পরিমাণ আমরা জানতে পারি, যার ফলে এটা যদি প্রয়োজনের তুলনায় কম হয় তখন আমরা বুঝতে পারবো যে আমাদের পেশেন্ট সে অস্টিওপোরোসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে বিশেষ লক্ষণীয় উপাদানটা হচ্ছে ক্যালসিয়াম। এবার আমরা জানি প্রতিকার আমরা কিভাবে করব। যদি কেউ অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়েই যায় তবে তার প্রতিকার কিভাবে করব। অস্টিওপোরোসিসের প্রতিকার প্রথমেই হচ্ছে 50 ঊর্ধ্ব পুরুষ ও মহিলাকে 1200 মিলিলিটার ক্যালসিয়াম গ্রহণ করতে হবে দৈনিক। এরপর রয়েছে ননি তোলা দুধ, তাকে নিয়মিত খেতে হবে। এরপর শাকসবজি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তাকে নিয়মিত গ্রহণ করতে হবে। তাহলে তার এই অবস্থার বোনের যে ক্যালসিয়ামের ঘনত্ব এটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং ভঙ্গুরতা কমবে, সহজে ভেঙে যাবে না। এবার আসলে আমরা প্রতিরোধ ব্যবস্থা জানি। আমরা একটা প্রচলিত কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই প্রতিরোধটা আমরা বেশি গুরুত্ব দিব প্রতিকারের তুলনায়। প্রতিরোধে প্রথমে রয়েছে আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, আর সুষম আঁশযুক্ত খাবার খেতে হবে। এটা কিন্তু আমরা আমাদের দেশ থেকে বা আমাদের খাদ্যাভ্যাস থেকে একেবারে কমিয়ে ফেলেছি। সুষম আঁশযুক্ত শাকসবজি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা আমাদের অস্থির গঠন ঠিক রাখে,
আমাদের কোষ্ঠকাঠিন্য হতে দূর রাখে এবং আমাদের শরীরের সার্বিক বৃদ্ধিতে বড় একটা ভূমিকা পালন করে। তাই সুষম আঁশযুক্ত খাবার আমাদের শরীরের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, একই সাথে অস্টিওপোরোসিস প্রতিরোধেও সে ভূমিকা পালন করে। এবার আমরা পরবর্তী যে আমাদের রোগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস মূলত বয়স্কদের হয়। কম বয়স্কদের যদি এই রোগটা হয় তবে তার কারণ অন্য হতে পারে, যেমন বাতজ্বর অথবা যক্ষ্মা। তো আমরা বয়স্কদের যে অস্থিসন্ধিতে যদি প্রদাহ হয় তবে এটাকে আমরা বলবো অস্টিও আর্থ্রাইটিস। এইটা মূলত বয়স্কদের রোগ। এবার আমরা তার লক্ষণ সম্বন্ধে একটু জেনে নেই। অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ হচ্ছে তার অস্থিসন্ধি বা গিঁট ফুলে যাবে, গিঁট নাড়াতে কষ্ট হবে এবং অস্থিসন্ধিতে প্রচন্ড ব্যথা অনুভূত হবে, অস্থিসন্ধিতে প্রদাহ হবে এবং অস্থিসন্ধি শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লক্ষণ সমূহ। এবার আমরা কিভাবে এটার প্রতিকার করতে পারি সেটাও জেনে নেই। অস্টিও আর্থ্রাইটিসের প্রতিকার আসলে সেভাবে নেই, তবে একটা সুনিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে আমরা এটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। তাই এই নিয়ন্ত্রিত জীবনের প্রথমেই রয়েছে আমরা যে অস্থিসন্ধিতে ব্যথা সেটা কম চাপ দিতে হবে, দিনের বেলা একটু ঘুমালে বেশ উপকার পাওয়া যায়। ব্যথা অস্থিসন্ধিতে আমরা একটু করে সেক দিব, গরম সেক দিলে এই অস্থিসন্ধির প্রদাহ অনেকটা কমে আসে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে ডাল জাতীয় খাবার আমরা গ্রহণ করব না। ডাল জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকব এবং খুবই ইম্পর্টেন্ট, আমরা একটা সুস্থ সুন্দর আলো বাতাসপূর্ণ পরিবেশে থাকবো, স্বাস্থ্যকর জীবনযাপন করব। প্রতিরোধমূলক ব্যবস্থায় আমরা এখানেও নিয়মিত ব্যায়াম করা, আলো বাতাসপূর্ণ জায়গায় থাকা এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করা, এই নিয়ন্ত্রিত জীবনযাপনগুলো করলে আমাদের এই ঝামেলাগুলোর মধ্য দিয়ে যেতে হবে না এবং আমরা এই রোগগুলো থেকে নিরাময় হতে পারবো এবং আমরা এই রোগগুলো থেকে দূরে থাকতে পারবো এবং আমাদের জীবনটা হবে সুস্থ, সুন্দর, স্বাভাবিক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি কি আলোচনা করলাম? আমরা পেশির কাজ আলোচনা করলাম, পেশি আমাদের অস্থির সাথে যুক্ত হয়ে কিভাবে আমাদের শরীরে ভূমিকা পালন করে সেটা জানলাম অস্থি ও পেশির সমন্বয়ের মাধ্যমে। এরপর জানলাম টেন্ডন ও লিগামেন্ট সম্বন্ধে। এরপরে আমরা সেটার গঠন সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমরা শেষ জানলাম অস্টিওপোরোসিস এবং অস্টিও আর্থ্রাইটিস সম্বন্ধে, তার লক্ষণ, কারণ, প্রতিকার, প্রতিরোধ এবং আমরা কিভাবে একটি সুস্থ সুন্দর জীবনের মাধ্যমে আমাদের কঙ্কালতন্ত্র বা আমাদের দৃঢ়তা ও চলন যে তন্ত্র নিয়ন্ত্রণ করে আমরা সেটাকে একটি সুন্দর, সুস্থ, স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো সে সম্পর্কে অবগত হলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের বাড়ি কাজ হইল অস্থি ও লিগামেন্টের মাধ্যমে পার্থক্য আলোচনা করো এবং অস্থি ও পেশির সমন্বয়ের মাধ্যমে কিভাবে চলন সম্পন্ন হয় আলোচনা করো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই ভিডিওটি যদি তোমরা আবার দেখতে চাও তবে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।